হাজার হাজার বছর এবং বহু সাম্রাজ্যের ইতিহাস সহ এতে অবাক হওয়ার কিছু নেই যে তুরস্কের সাংস্কৃতিক পটভূমি সমৃদ্ধ। গ্রিক থেকে রোমান থেকে উসমানীয়, তুরস্ক সব দেখেছে। এই দেশের ইতিহাসের জটিলতাগুলি উন্মোচন করার সময় আমাদের সাথে যোগ দিন। পুরো আনাতোলিয়ান উপদ্বীপ জুড়ে প্যালিওলিথিক যুগের মানব বসতি পাওয়া গেছে। গোবেকলি টেপে প্রাচীনতম মানবনির্মিত কাঠামোর স্থান হওয়ার সাথে সাথে প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দের একটি মন্দির। ব্রোঞ্জ যুগের সভ্যতা খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে উপদ্বীপে আবির্ভূত হতে শুরু করে। তুর্কিভাষী উপজাতিদের চূড়ান্ত আগমনের আগে আনাতোলিয়া একসময় খ্রিস্টপূর্ব 7 শতাব্দীতে শুরু হওয়া ফ্রিজিয়ান এবং লিডিয়ানদের আবাসস্থল ছিল। যাই হোক, তারা শীঘ্রই পারস্য শাসনের অধীনে আসে, যা খ্রিস্টপূর্ব 5 শতাব্দীতে আজনিয়ান বিদ্রোহ নামে একটি বিদ্রোহ শুরু করে, যার ফলে গ্রিকো-ফার্সি যুদ্ধ শুরু হয়। একটি নতুন পরাশক্তি, ম্যাসেডোনিয়ান সাম্রাজ্য, তার প্রতিদ্বন্দ্বীকে চিরতরে পরাজিত করার জন্য পারস্য আক্রমণ করা উপযুক্ত বলে মনে করেছিল। ম্যাসেডোনিয়ার শাসক আলেকজান্ডার দ্য গ্রেট 334 থেকে 330 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আনাতোলিয়ার উপর পারস্য শাসনের অবসান ঘটান। আলেকজান্ডারের মৃত্যুর পর সেলুসিড সাম্রাজ্য আনাতোলিয়ার অঞ্চলগুলি দখল করে নেয়। গ্রিকভাষী সাম্রাজ্য এবং রোমান প্রজাতন্ত্রের মধ্যে অশান্তি ও দ্বন্দ্ব দুই শক্তির মধ্যে সর্বাত্মক যুদ্ধের সমাপ্তি ঘটায়। এটি 188 খ্রিস্টপূর্বাব্দে আপামিয়া চুক্তির মাধ্যমে শেষ হয়, যেখানে সেলুসিডরা উপদ্বীপ থেকে পশ্চাদপসরণ করে। রোমানরা আনাতোলিয়াকে আধা স্বায়ত্তশাসন দেওয়ার সিদ্ধান্ত নেয়। খ্রিস্টীয় 4র্থ শতাব্দীর মধ্যে সম্রাট প্রথম কনস্টান্টিনোপলে রোমান সাম্রাজ্যের জন্য একটি নতুন প্রশাসনিক কেন্দ্র পুনরায় প্রতিষ্ঠা করেন, যা বাইজান্টিয়াম নামে একটি প্রাক্তন থ্রেসিয়ান এবং গ্রিক উপনিবেশ ছিল। 4র্থ শতাব্দীর শেষের দিকে সাম্রাজ্যটি দুই ভাগে বিভক্ত হওয়ার পর কনস্টান্টিনোপল পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে। সাম্রাজ্যটি ক্রমবর্ধমানভাবে হেলেনীয় হয়ে ওঠে, যা এর স্থাপত্য এবং সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রভাবিত করে। সাম্রাজ্যের শক্তি বারবার ওঠানামা করছিল এবং এটি একাধিক ধর্মীয় যুদ্ধে জড়িয়ে পড়েছিল, যা শতাব্দী ধরে এটিকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছিল। দ্বিতীয় মেহমেদের অধীনে মধ্য এশিয়ার তুর্কিভাষী উপজাতিদের বংশধর অটোমানরা দীর্ঘ অবরোধের পর কনস্টান্টিনোপল শহর দখল করলে পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য শেষ পর্যন্ত শেষ হয়ে যায়। তারা শহরের নাম পরিবর্তন করে ইস্তাম্বুল রাখে। উসমানীয় সাম্রাজ্য ছিল একটি ইসলামী সাম্রাজ্য যা সবসময় তার প্রতিবেশীদের সাথে মতবিরোধে ছিল। সমুদ্রে সাম্রাজ্য ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণের জন্য হাবসবার্গ স্পেন, ভেনিস প্রজাতন্ত্র এবং নাইটস অফ সেন্ট জনের সমন্বয়ে গঠিত হোলি লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্টের রাজত্বকালে এর ক্ষমতা ও মর্যাদা শীর্ষে উঠে আসে। এটিকে তার সময়ের অন্যতম বৃহত্তম পরাশক্তি হিসাবে বিবেচনা করা হতো। সেই সময়ের অন্যান্য সাম্রাজ্যের মতো উসমানীয়রাও একটি ঔপনিবেশিক শক্তি ছিল, যার প্রভাব ইন্দোনেশিয়ার আচেহ পর্যন্ত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি কেন্দ্রীয় শক্তিগুলির সাথে যোগ দেয় এবং পরবর্তীকালে আরব বিদ্রোহ সংঘটিত হলে পরাজিত হয়, যার ফলে আরব উপদ্বীপ এবং এর বাইরের সাম্রাজ্যের প্রভাব হ্রাস পায়। সেভ্রেসের চুক্তি অটোমান সাম্রাজ্যকে ভেঙে দেবে এবং গ্রিস, ইতালি, ব্রিটেন এবং ফ্রান্সের পক্ষে সাম্রাজ্যের অঞ্চলগুলিতে বড়ছাড় দিতে বাধ্য করবে। মিত্রদের দ্বারা দেশ দখলের কারণে তুর্কি জাতীয় আন্দোলন নামে একটি আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। আঙ্কারায় তুর্কি অস্থায়ী সরকার, যা 1920 সালের 2-3 এপ্রিল নিজেকে দেশের বৈধ সরকার ঘোষণা করেছিল, পুরানো অটোমান থেকে নতুন প্রজাতন্ত্রের রাজনৈতিক ব্যবস্থায় আইনি রূপান্তরকে আনুষ্ঠানিক করতে শুরু করে। আঙ্কারা সরকার সশস্ত্র ও কূটনৈতিক সংগ্রামে লিপ্ত হয়। 1921 থেকে 1923 সালের মধ্যে তারা দেশ থেকে মিত্র বাহিনীকে বিতাড়িত করতে সক্ষম হয়। 1923 সালের 2 অক্টোবর আঙ্কারায় আনুষ্ঠানিকভাবে তুর্কি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। মুস্তাফা কামালের প্রথম সভাপতি হন। বিশ্ব ব্যাংকের মতে তুরস্কের জিডিপির মূল্য $907 বিলিয়ন। তুরস্ক একটি মিশ্র অর্থনীতি পরিচালনা করে। রাষ্ট্রীয় ও বেসরকারি উভয় উদ্যোগী অর্থনীতির উন্নয়নে অবদান রাখে। প্রচুর পরিমাণে সম্পদ থাকা সত্ত্বেও এই সম্পদগুলি খুব বেশি পরিমাণে আসে না। তেল উৎপাদন সীমিত, যার ফলে তুরস্ক তার অভ্যন্তরীণ সরবরাহের জন্য বিদেশি তেল বাজারের উপর নির্ভরশীল। লোহা ও ক্রোমাইট হল দেশে পাওয়া সবচেয়ে মূল্যবান আকরিক। এগুলি সাধারণত রপ্তানি করা হয়। তুরস্কের 1/3 জমি কৃষির জন্য ব্যবহৃত হয়, অর্ধেক মাঠের ফসলের জন্য, তৃতীয়টি হল চারণের জন্য। চাষের জমির একটি ছোট অংশ দ্রাক্ষা ক্ষেত্র, বাগান, জলপাইয়ের বাগান এবং উদ্ভিজ্জ বাগান নিয়ে গঠিত।
গবাদি পশু পালন এবং গবাদি পশু পালন হল পণ্যের প্রধান উৎস। দেশে ইস্পাত উৎপাদনের উপর দৃষ্টি নিবদ্ধ করা একটি বড় উৎপাদন শিল্প রয়েছে। প্রকৃতপক্ষে এটি মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদক, এমনকি নিজস্ব অভ্যন্তরীণ চাহিদা সরবরাহের পাশাপাশি পণ্য রপ্তানি করতে সক্ষম। ইস্পাত ছাড়াও শীর্ষস্থানীয় নির্মাতারা হলেন রাসায়নিক, খাদ্য, পানীয়, তামাক, বস্ত্র, পোশাক এবং জুতো। পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিগুলি তুরস্কের পতাকার রঙকে ঘিরে রয়েছে, তবে কেউই প্রকৃতপক্ষে তাদের অর্থ ব্যাখ্যা করে না। সমস্ত প্রতীকীবাদ হল অনুমান। তবে তারকা এবং অর্ধচন্দ্র একটি ভিন্ন গল্প। নক্ষত্র এবং চাঁদ ইসলামী প্রভাবের পূর্বাভাস দেয়, কারণ বাইজান্টিয়াম একসময় চন্দ্র দেবী ডায়ানার প্রতি নিবেদিত একটি শহর ছিল। খ্রিস্টধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম করার পরে তৎকালীন সম্রাট প্রথম কনস্ট্যান্টাইন কুমারী মেরির তারকাটিকে অর্ধচন্দ্রের সাথে যুক্ত করেছিলেন। শুধুমাত্র তুর্কিভাষী উসমানীয়দের আক্রমণের সময় পতাকাটি ইসলামের সাথে যুক্ত হয়েছিল, যখন তারা তাদের নিজস্ব সাদা লাল পতাকায় তারা এবং অর্ধচন্দ্র যোগ করেছিল। তুরস্কের রাজধানী আঙ্কারা এবং দেশের মোট আয়তন প্রায় ৭৮৪,০০০ বর্গ কিলোমিটার বা ৩০৩,০০০ বর্গ মাইল। এটি একটি প্রধানত পার্বত্য দেশ, যেখানে নিম্নভূমি শুধুমাত্র উপকূলরেখার মধ্যে সীমাবদ্ধ। দেশের সর্বোচ্চ বিন্দু হল মাউন্ট আরারাত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,২০০ মিটার বা ১৭,০০০ ফুট উপরে অবস্থিত। দেশটি আর্মেনিয়া, আজারবাইজান, বুলগেরিয়া, জর্জিয়া, গ্রিস, ইরান, ইরাক এবং সিরিয়া দ্বারা সীমাবদ্ধ। ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরের মধ্যে তুরস্ককে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য সংযোগস্থল হিসাবেও বিবেচনা করা হয়, কারণ এজিয়ান সাগরের মাধ্যমে উভয় সমুদ্রকে একে অপরের সাথে সংযুক্ত করে এমন বসফরাস প্রণালীর উপর এর নিয়ন্ত্রণ রয়েছে। তুরস্কে যে জলবায়ু অঞ্চলগুলি দেখা যায় সেগুলি হল ভূমধ্যসাগরীয় জলবায়ু, যেখানে গ্রীষ্মকাল গরম ও শুষ্ক এবং শীতকাল হালকা ও বৃষ্টিপাতের হয়। কৃষ্ণ সাগরের জলবায়ু, যেখানে গ্রীষ্মকাল শীতল এবং শীতকাল উপকূলীয় অঞ্চলে উষ্ণ এবং উঁচু অংশে তুষারময় ও ঠান্ডা থাকে। স্থলজ জলবায়ু, যেখানে গ্রীষ্ম ও শীত এবং দিন ও রাতের মধ্যে তাপমাত্রার পার্থক্য বেশি। এবং মারমারা জলবায়ু স্থলজ। কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে জলবায়ু পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি দেখায়। তুরস্কের জনসংখ্যা প্রায় ৮,৪ মিলিয়ন, যার মধ্যে প্রায় ১,০০,০০ ইসলাম ধর্মের অনুসারী। জনসংখ্যার ৭,৫ তুর্কি এবং ১,৯ জাতিগত কুর্দি। দেশের অভ্যন্তরে অন্যান্য সংখ্যালঘুদেরও অস্তিত্ব রয়েছে। ঐতিহ্যগতভাবে তুরস্ক পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী প্রবেশদ্বার। এটি এমনকি রোমান সাম্রাজ্যেরও পূর্ববর্তী। স্থাপত্যের দিক থেকে হাজিয়া সোফিয়ার মতো পুরনো অট্টালিকাগুলি বাইজেন্টাইন এবং অটোমান নকশার মিশ্রণ। পূর্বে মূলত ইসলামী আইনের উপর নির্ভরশীল উসমানীয় সাম্রাজ্যের পতনের পর দেশটি ধর্মনিরপেক্ষতার দিকে ব্যাপকভাবে ঝুঁকেছে এবং অনেক বেশি পশ্চিমাভিত্তিক। রাজনৈতিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির দিকে ঝুঁকেছে, যা তুর্কি ভাষা লেখার ক্ষেত্রে ল্যাটিন লিপির জন্য আরবি লিপি পরিত্যাগ করার মাধ্যমে স্পষ্ট হয়। তুরস্কের ইতিহাসের সমৃদ্ধি এর রন্ধনশৈলীতে প্রতিফলিত হয়। এখানে কয়েকটি খাবার রয়েছে যা আপনি দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির এক ঝলক পেতে চেষ্টা করতে পারেন। দেশের অন্যতম বিখ্যাত খাবার পিঁয়াজ খেতে পারেন। এটি ক্যান্ডির নামে পরিচিত মটরশুঁটি থেকে তৈরি করা হয়, যে প্রদেশে এগুলি চাষ করা হতো তার নামে নামকরণ করা হয়েছে। সূক্ষ্ম এবং সুস্বাদু ক্যান্ডির সামান্য জল, লেবুর রস, ভিনেগার, লবণ, রসুন, সমতল পাতার পার্সলে এবং জলপাই তেলের সাথে পাতলা তাহিনির সাথে মিশ্রিত করা হয়। আরেকটি ঐতিহ্যবাহী খাবার যা আপনি নিজের হাতে রাখতে পারেন তা হল সাকসুকা। বেগুন থেকে তৈরি এবং জলপাই তেলে রান্না করা, জুকিনি, রসুন, টমেটো এবং মরিচের সাথে যোগ করা হয়। এটি একটি সুস্বাদু ভোজ তৈরি করে। ইস্কান্দার কাবাব সম্পর্কে কি বলা যায়? এক ধরনের কাবাব যা কেবল বুরসায় পাওয়া যায়। দাতার মাংসের পাতলা টুকরোগুলি শ্রদ্ধার সাথে মোটা পিঠের রুটির টুকরোগুলির উপরে রাখা হয়। টাটকা তৈরি টমেটোর সসের মধ্যে গুলে দেওয়া হয়। গরম গলানো মাখন দিয়ে বাপ্তাইজ করা হয় এবং টক দই, গ্রিল টমেটো এবং সবুজ মরিচের একটি অংশ দিয়ে পরিবেশন করা হয়। সবশেষে গোজলেমেভের স্বাদ নিন না কেন? গরম, সমতল, সুস্বাদু পকেটগুলি সাধারণত নোনতা সাদা পনির, পালংশাক বা কাটা গরুর মাংসে ভরা থাকে। এগুলি আপনাকে আরও বেশি করে চাইতে বাধ্য করবে। এই খাবারগুলির মধ্যে কোনটি আপনি চেষ্টা করে দেখতে চান? অবশ্যই। তুরস্কে রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে ক্রীড়াবিদ পর্যন্ত বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। এখানে তুরস্কের কয়েকজন জনপ্রিয় ব্যক্তি রয়েছেন। অবশ্যই মুস্তাফা কামাল আতাতুর্ক ছাড়া কোনো তুর্কি মানুষের তালিকা সম্পূর্ণ হবে না।
তিনি তুরস্কের প্রথম রাষ্ট্রপতি হিসাবে পরিচিত এবং দেশের প্রতিষ্ঠাতা পিতা হিসাবে বিবেচিত হন। আরেকজন বিখ্যাত তুর্কি হলেন দ্বিতীয় মেহমেদ। তার শক্তি ও দক্ষতার জন্য পরিচিত, তার রাজত্বকালেই কনস্টান্টিনোপলের দেয়াল ভেঙে পড়েছিল, যা রোমান সাম্রাজ্যের শতাব্দী প্রাচীন রাজত্বের সমাপ্তির ইঙ্গিত দেয়। ফুটবল অনুরাগী এবং পণ্ডিতদের জন্য আমাদের কাছে তুরস্কের অন্যতম সফল ক্রীড়াবিদ আর্দা তুরানও রয়েছেন। তিনি তুরস্কের জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার হয়ে খেলার জন্য পরিচিত। এবং সবশেষে আমেরিকান টেলিভিশন দর্শকদের জন্য যিনি ডা ওজ বা মেহমেদ ওজের সাথে পরিচিত নন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্ডিওথোরাসিক সার্জন, লেখক এবং তুর্কি বংশোদ্ভূত টেলিভিশন ব্যক্তিত্ব। বাস্তব জীবনে এই ব্যক্তিত্বদের মধ্যে কার সঙ্গে আপনি দেখা করতে চান? আপনি যদি তুরস্কের এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনার ভালো লাগবে।